This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুন 1757 পলাশীর প্রান্তরে যুদ্ধ হল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে হেরে গেলেন সিরাজউদ্দৌলা। কেন হেরেছিলেন সিরাজ? 1757 সালের ফেব্রুয়ারি মাস ইংরেজদের সঙ্গে সিরাজের চুক্তি হয়। আলীনগর চুক্তি করে মুর্শিদাবাদে ফেরেন সিরাজউদ্দৌলা। 3 মাসের মধ্যে পলাশীর যুদ্ধ। ইতিহাস বলে নবাব সিরাজের বিরুদ্ধে ঘোট পাকিয়েছিলেন তাঁর দরবারীদের একাংশ। তার মধ্যে ছিলেন ব্যবসায়ী, ব্যাংকার, জমিদার, অভিজাত সেনানায়করাও, এবং ছিলেন মীর জাফর। 23 জুন পলাশীর প্রান্তরে ধুন্ধুমার যুদ্ধ বাধে। বীর বিক্রমে যুদ্ধ শুরু করে নবাবের বাহিনী। শুধু মীর জাফর, ইয়ার লতিফ, রায় দুর্লভ নিষ্ক্রিয় ছিলেন। নিষ্ক্রিয় ছিল মীর জাফরদের অধীনস্থ 2/3 বাহিনী। শোনা যায় গুরুত্বপূর্ণ মুহূর্তে বাহিনীকে বিভ্রান্ত করেন মীর জাফর। মীর জাফররা ষড়যন্ত্র মাফিক যুদ্ধ থামিয়ে দেন। ক্লাইভের সেনা সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধে হেরে যান বাংলার শেষ স্বাধীন নবাব। সিরাজ হারলেন। পলাশীর প্রান্তরে স্বাধীন ভারতের সূর্য ডুবল। আর ইতিহাসে কুখ্যাত হয়ে গেলেন মীর জাফর তার বিশ্বাসভঙ্গের জন্য। সদ্য একটা বড় যুদ্ধ সামলে এলাম তো আমরা, মানে ভোটের যুদ্ধ, সেটা তো যুদ্ধই। আর যুদ্ধের কথা বলতে গেলে তখন তো একটু অতীতে ফিরতেই হয়। আর আমরা যখন বাংলায় বসে অতীতের দিকে তাকাই না, যখন যুদ্ধ খুঁজি, তখন আমাদের চোখের সামনে সেই পলাশী নামটাই দাপাদাপি করতে থাকে। এই পলাশীর যুদ্ধটা যখন হয়েছিল তখন কিন্তু পৃথিবীতে রাষ্ট্রপুঞ্জ গঠিত হয়নি। কমনওয়েলথ, ন্যাটো, G20 মতো সংস্থাগুলো ছিলই না। কাজকর্ম আর করতে করবে। গণতন্ত্র, সমাজতন্ত্রের মতো শব্দগুলোর জন্ম হয়নি তখন। আর তৃণমূল কংগ্রেস, আরে তৃণমূল কংগ্রেস তো দূরের কথা, জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কেউ তৈরি হয়নি। দেশে তখন সুপ্রিম কোর্ট ছিল না, পার্লামেন্ট ছিল না, গোটা দেশের জন্য কোনো সংবিধানও ছিল না। তাহলে ছিল কি? ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সিরাজের লড়াই, আর সিরাজের বিরুদ্ধে মীর জাফর, যে মীর জাফরকে ইতিহাস বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করেছে। আমরা ইতিহাসের মধ্যে খুব বেশি ঢুকবো না, মনে পড়ে গেছে আপনাদের সাথে শেয়ার করলাম। তবে হ্যাঁ, বর্তমানটাকে বুঝতে ওই ইতিহাস থেকে মাঝে মধ্যে টুক করে মীর জাফরকে বের করে নিয়ে আসবো। কেন করব সেটা বুঝতে পারবেন। কেন করব সেটার কারণ, এই লোকসভা ভোটের পর নেতাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আমাদের চারপাশে মীর জাফররা গিজগিজ করছে। একদম পলাশী যুদ্ধের যে ধারা বিবরণীটা শুনলেন না শুরুতে, একদম এখনকার যে সিচুয়েশনটা মনে হচ্ছে তার ওই কপি পেস্ট, ওখান থেকে যা শুনলেন তাই এখন ঘটছে। ইতিহাসের মীর জাফর পলাশীর মাঠে যেরকম আচমকা যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন, এই লোকসভার যুদ্ধক্ষেত্রেও নাকি আধুনিক মীর জাফররা একদম মোক্ষম সময়ে অস্ত্র শস্ত্র সব নাকি নামিয়ে রেখে দিয়েছিলেন, অথবা জেনে বুঝে দলকে ভুল পথে পরিচালিত করেছিলেন, যাতে ব্রেক ফেলতো বটেই, ওই জয়ের সন্ধানে থাকা গাড়িটা এলোমেলো ছুটতে একদম খাদে গিয়ে পড়ে। আপাতত দুটো দলের কথা বলতে পারি আপনাদের, যে দুটো দলে এই মীর জাফরদের সন্ধান পাওয়া গেছে। দলের লোকেরাই খুঁজে বার করেছেন ন্যাচারালি, এবং তারাই আমার আপনার সামনে তুলে ধরছেন সেই নামগুলো। দলগুলো বুঝতে পারছেন, বিজেপি আর তৃণমূল। প্রথমে বিজেপির কথায় আসি, কারণ বিজেপিতেই প্রথম মীর জাফরের সন্ধান পাওয়া গেছে। সন্ধান মানে অভিযোগ কার? সন্ধানকে দিলেন? এক্ষেত্রে প্রথম নাম দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ অবশ্য মীর জাফরের নাম করেননি, তবে হ্যাঁ মীর জাফর আছে সেটা বুঝিয়েছেন, আর মীর জাফরের ব্যবহৃত অস্ত্রের কথা বলেছেন। কি অস্ত্র? তার হাতে তো লাঠি থাকে। মীর জাফরের হাতে কি ছিল? ছিল কাঠি। মীর জাফরের যে অস্ত্রের কথা
দিলীপ ঘোষ বলেছেন যার জোরে তিনি হেরেছেন, দিলীপ ঘোষের বক্তব্য তার নাম কাঠি, সর্বশক্তিমান কাঠি। এবং বলেছেন দিলীপ ঘোষ যে কাঠিতেই নাকি লাঠি কুপোকাত হয়ে গেছে। দিলীপ ঘোষ কিন্তু ওই একবার বলে থেমে থাকেননি, আজকে আবার মুখ খুলেছেন এবং বুঝিয়েছেন শুধু ওই বর্ধমান দুর্গাপুরের ইলেকশনটার সময় নয়, বছর চারেক ধরেই নাকি তার বিরুদ্ধে, এই বাংলার বিজেপির বিরুদ্ধে নিয়মিতভাবে কাঠির ব্যবহার হয়েছে। দিলীপ ঘোষ যেভাবে অভিযোগের সিরিজ খুলে বসেছেন না, তাতে মনে হচ্ছে জানেন তো, লক্ষ্যে না পৌঁছে তিনি কিছুতেই থামবেন না এই যাত্রায়। এবার প্রশ্ন করবেন তো যে তাহলে তার লক্ষ্যটা কী, ও তার লক্ষ্য কি ওই রাজ্য সভাপতির চেয়ার? দেখুন, সেটা এখনও স্পষ্ট না, তবে লক্ষ্যটা কি সেটা কিন্তু আন্দাজ করতে খুব একটা অসুবিধে হচ্ছে না। দক্ষ সংগঠক, লড়াকু, আন্দোলনের সামনে সারি থেকে নেতৃত্বে বিশ্বাসী দিলীপ ঘোষ। যে দিলীপ ঘোষের হারের জ্বালা কিছুতেই জুড়োচ্ছে না। প্রতিদিন সকালে দিলীপ ঘোষ মুখ খুলছেন আর বিস্ফোরণ ঘটছে। বিস্ফোরণ এক ষড়যন্ত্র তত্ত্ব। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। জেতা সিটে হারানো হয়েছে মানে ষড়যন্ত্র হয়েছে। দিলীপ ঘোষ বলছেন প্ল্যানিং মানে পরিকল্পনা হয়েছে। কে করলো সেই পরিকল্পনা বলছেন না, শুধু বলছেন মেদিনীপুর আসন থেকে তাকে ঠাঁই নাড়া হতে হয়েছিল কেন। বিস্ফোরণ দুই কর্মীদের উস্কানি। কর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে, আমাকে সরাবার জন্য। মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি। গত এক বছর সোয়া বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে। তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি, তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কী হয়েছে। রেজাল্ট কি হয়েছে সে তো সারা বাংলা দেখছে, কিন্তু যা সাদা চোখে দেখা যাচ্ছে না সেটা কি দেখানোর চেষ্টা করবেন দিলীপ ঘোষ? কেন আকাশ থেকে মাটিতে এসে পড়ল বঙ্গ বিজেপি? কেন আসন কমল? বিস্ফোরণ তিন নেতৃত্বের অভাব। 1900 তো কেউ ছিলই না, দিলীপ ঘোষ ঘুরে ঘুরে প্রচার করেছিল আর কেন্দ্রীয় নেতারা ছিলেন। এবার তো প্রধানমন্ত্রীও প্রত্যেক জায়গায় প্রায় গেছেন, এত এমএলএ এমপি আছেন, তারপরেও কেন আসনের ফল হয়নি? ভাবার দরকার আছে কিনা? ভাবালেন তিনি, ভাবালেন। দিলীপ ঘোষ কি বিজেপিকে ভীষণ ভাবনায় ফেললেন না?